এই মামলার একেবারে শুরু থেকে তো আছি আমি। ২১শে আগস্টের মামলা যেটা, এটা যদি আইনগতভাবে আপনার শেষ হয়, আমার মনে হয় সেটাই ভালো। কারণ এই মামলার আমি যা দেখেছি তাতে তার এগেনস্টে এরকম আপনার টেনজিবল কোনো এভিডেন্স নাই যে যাতে করে তাকে এই মামলায় দণ্ড দেওয়া যায়। লুৎফুজ্জামান বাবর সাহেব, ওই যে আব্দুল সালাম পিন্টু সাহেব, তারেক জিয়া সাহেব, ওনারা তো আর ওই বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে ওখানে গ্রেনেড বাস্ট করেন নাই। ওনাদেরকে এই মামলায় 302/120B 120B হলো কনস্পিরেসি, যে কনস্পিরেসি থেকে ওনাদেরকে আনা হয়েছে। এখন এই কনস্পিরেসিটা প্রমাণ করার জন্য আমি আসামি পক্ষের আইনজীবী হিসেবে যেটা বলবো, যে যাদের মামলা আমি করেছি তাতে করে আমার অন্তত আমি আইনজীবী হিসেবে যেটা আমি বুঝি এবং যেটা আমরা কোর্টের কাছে বারবার অনুনয় বিনয় করে একেবারে করজোরে কোর্টের কাছে বারবার বলার চেষ্টা করেছি যে কনস্পিরেসি প্রমাণ করার যথেষ্ট উপাদান বা যথেষ্ট সাক্ষী এই মামলায় নাই। ২১শে আগস্টের মামলাটা আপনার দুইটা পার্ট। এটা 2004-এ এই অকারেন্সটা হওয়ার পরে আপনার এফআইআরে কারো নাম ছিল না, আননোন। পরে প্রথম একটা চার্জশিট হলো সম্ভবত 2008-এ এসে। তো ওটার মধ্যে তারেক জিয়া সাহেব ছিলেন না, এবং ওই সময় গভর্নমেন্টে ছিল হলো আপনার এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট। বিএনপি তো 2006-এর অক্টোবরে বোধ হয় বিএনপির টেনিউর শেষ হয়ে গেল। তারপরে কেয়ারটেকার গভর্নমেন্ট আসলো, আপনার এই যে মাইনুদ্দিন সাহেব যেটা ফখরুদ্দিন মাইনুদ্দিন সাহেবদের যে গভর্নমেন্ট। তো ওই গভর্নমেন্ট আসার পরে 2008-এ আপনার চার্জশিট হলো। ওই চার্জশিটে উনি নাই। ইভেন আমি যাদের জন্য মামলা করেছি নিচের কোর্টে, আমি কিন্তু ট্রায়াল কোর্টে আমি এই মামলার শুরু থেকে, ট্রায়াল যখন শুরু হলো তখন থেকে লুৎফুজ্জামান বাবর সাহেব উনিও ছিলেন না এই মামলায়। তো পরে যখন আপনার ওই চার্জশিটে অ্যাকসেপ্ট হওয়ার পরে চার্জ হলো আসামিদের এগেনস্টে, এবং আপনার টোটাল আমার মনে আছে 61 উইটনেসেস, 61 জন সাক্ষী হয়ে গেল। এই 61 জন সাক্ষী হয়ে যাওয়ার পরে ইন দি মিন টাইম পলিটিক্যাল চেঞ্জ হয়েছে। 2009-এ জানুয়ারি মাসের বোধহয় আপনার আওয়ামী লীগ গভর্নমেন্ট আসলো। পরে মুফতি হান্নান, যিনি ওই যে সিলেটের আনোয়ার চৌধুরী সাহেবের মামলায় ওখানে যেই আপনার গ্রেনেড বাস্ট হয়েছিল বা বোমিং হয়েছিল, ওইটাতে ওনার ফাঁসি হয়ে যায় এই মুফতি হান্নান সাহেবের। বাট মুফতি হান্নান ওয়াজ অলসো একিউজড ইন ২১শে আগস্ট কেস। তো মুফতি হান্নানের একটা কনফেশনও ছিল আগে। তো সেই কনফেশনে উনি তারেক জিয়া সাহেব বা বাবর সাহেব এদের কারো সম্বন্ধে কোনো কিছু বলেন নাই। পরে যখন ওই সিলেটের ওই মামলায় তার আপনার ডেথ সেন্টেন্স অর্ডার হয়ে গেল, এরপরে তাকে হঠাৎ করে আপনার নিয়ে আসা হলো কোর্টে এনে তাকে সে বলল যে আমি আগে সব বলতে পারি না, এখন আরও কিছু কথা বলবো। পরে সেকেন্ড যে তার কনফেশন, এই কনফেশনে উনি তারেক জিয়া সাহেবকে এবং আপনার লুৎফুজ্জামান বাবর সাহেব আরও যারা কিছু আসামি যারা পরের চার্জশিটে যারা আসলো, এবং তার মধ্যে এক ভদ্রলোক মারা গেছেন আপনার এই যে ব্রিগেডিয়ার জেনারেল বা মেজর জেনারেল বোধহয় রহিম সাহেব। তারপরে এখন ভিতরে একজন আসছেন আপনার ডেথ সেন্টেন্স যার রাজ্জাকুল হায়দার সাহেব, এদের নামগুলো পরে উনি আনলেন। এরপরে এই সেকেন্ডের একটা চার্জশিট হলো, এটা সম্ভবত 2011-তে কাহারাকুন সাহেব হলো সেটার আইও। এই সেকেন্ড চার্জশিটে আপনার তারেক জিয়া সাহেবকে আনার পরে তো ইন দি মিন টাইমে আমরা জানি, দেশবাসীও জানেন, উনি তো দেশে নাই, উনি চলে গেছেন লন্ডনে। তো উনি এই মামলায় 2018-তে যখন আপনার জাজমেন্ট হলো, তো জাজমেন্টের সময় যেহেতু উনি ছিলেন না, আবার ট্রায়ালটা অ্যাবসেন্সিয়া ট্রায়াল হয়েছে, কাজে সঙ্গত কারণে উনি কোনো আপিল দায়ের করতে পারেন নাই। আপিল যদি দায়ের করতে না পারেন, এখন এই মামলা আমাদের হাইকোর্টে একটা বেঞ্চে ডেথ রেফারেন্সটা শুনানিও আপনার প্রায় শেষ পর্যায়ে। আর তারেক জিয়া সাহেবের যেটা বিষয় সেটা হলো যে যেহেতু উনি অনুপস্থিত ছিলেন, তা কাজেই উনি আপিল করতে পারেননি। তো আইনগতভাবে বা আইনের বিধান যেটা আমাদের প্রচলিত আইন সেটা হলো যে উনি আপিল করতে পারেন যদি উনি সারেন্ডার করেন। তো সেক্ষেত্রে যেহেতু উনি দেশের বাইরে, আর উনি সারেন্ডার করবেন কি করবেন না এটা তো ওনার ব্যাপার, এটা তো আমাদের কিছু বলার নাই। আর আরেকটা বিষয় আছে, সেটা হলো যে এই মামলা যদি কোর্টের কাছে আমরা দেখাতে পারি যে এই বর্তমান অকারেন্স একটা হয়েছে। এখন একটা ফৌজদারি মামলায় আপনার দুটা জিনিস, পয়েন্টস ফর ডিসিশন দুটা জিনিস থাকে। একটা হলো যে ওই তারিখে ওই সময়ে ওই স্থানে এই ঘটনাটা হয়েছে কিনা, ইস্যু 1 নাম্বার। 2 নাম্বার হলো এই আসামিরা তার সাথে সম্পৃক্ত কিনা। এখন আমরা ডিফেন্স থেকে আপনার যেই আসামির জন্যই হোক, আমরা ওই প্রথম জিনিসটা আমরা অস্বীকার করতে পারবো না। একটা ঘটনা হয়েছে,
কে করেছে সেটা ওর বিষয়। আর আমরা যারা ডিফেন্সে আসামিদের পক্ষে আছি, আমাদের কথা হলো যে 2004 সনের 21শে আগস্টে ওই বঙ্গবন্ধু এভিনিউতে যেই ইনসিডেন্ট যেটা হয়েছে, অকারেন্স একটা হয়েছে, বাট আমাদের আসামি যাদের জন্য আমরা রিপ্রেজেন্ট করছি, আমি ইনক্লুডিং আদার মাই লয়ার ফ্রেন্ডস, ইন্ডিভিজুয়ালি যার যার আসামির জন্য আমাদের কথা হলো যে আমাদের আসামিরা কতটুকু সম্পৃক্ত বা সম্পৃক্ত না। এখন এই ঘটনার জন্য যেটা হয়েছে, বাট তারেক রহমান সাহেব এই মামলায় আমার যদ্দূর মনে পড়ে বা আমি এই টোটাল 18 সনের আগে থেকে ট্রায়াল যখন আপনার ওই যে জেলখানার সামনে একটা স্পেশাল কোর্ট দ্রুত বিচার ট্রাইব্যুনাল ঢাকা, মাননীয় বিচারক ছিলেন, এখন উনি বিচারপতি শাহেদ নুরুদ্দিন সাহেব, তো ওই কোর্ট থেকে তো শুরু, আমি ওখানেও গিয়েছি। এবং ইভেন তার আগে আমার মনে আছে ঢাকা কোর্টে যখন দ্রুত বিচার ট্রাইব্যুনাল একে ছিল, সেখানে আব্দুল সালাম পিন্টু সাহেবের জন্য আমার লার্নেড সিনিয়র মিস্টার মালেক, আল্লাহ জান্নাত নসিব করুক, উনি আমাকে নিয়ে গেছেন এবং আমি স্যার তখন তো বয়সের কারণে বসে থাকতেন, আমি মামলা করতাম। তো ওই সময় থেকে সেই আপনার তখন ছিল মাজদার হোসেন সাহেব, আমার মনে আছে, উনি এক সময় এই মামলাটার বিচারক ছিলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল একে মামলাটা ছিল। এখন ওনার পদ্ধতি যেটা সেটা হলো যে এটা সঙ্গত কারণেই বলবো, আইনের কথা যেটা, ওনাকে সারেন্ডার করে আপিল করতে হতো। তো যেহেতু উনি কোনো আপিল করতে পারেননি, সেক্ষেত্রে আমি মনে করি যে এই মামলা এজ এ হোল যদি কোর্টের কাছে আমরা এটা দেখাতে পারি যে অল দি অ্যাকিউজড দে আর নট গিল্টি এবং তাদের কোনো ইনভলভমেন্ট নাই, এই ঘটনা এরকম না, অন্য কোনোভাবে হতে পারে। এবং সেখানে এই মামলাটা আপনারা আমি করতে গিয়ে যেটা দেখেছি, বারবার আয়ু চেঞ্জ হয়েছে এবং কিছু ইনভেস্টিগেটিং অফিসার তারাও কিন্তু এখন এই মামলায় আসামি, তারা নাকি ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চেষ্টা করেছে। এটার প্রপার ডিরেকশনে তদন্তটা হয় নাই, এটা আমরা ডিফেন্স করতে গিয়ে আমরা যেটা দেখেছি। কারণ আপনি যদি বলেন যে ষড়যন্ত্র করেছে তারেক জিয়া সাহেব, তাহলে এই একটা এলিগেশনই তো যথেষ্ট না। এই এলিগেশনটাকে সাবস্টেন্সিয়েট করা বা এলিগেশনটাকে আপনার প্রমাণে আনাটা, এটার জন্য তো আপনাকে এভিডেন্স লাগবে এবং সেই এভিডেন্সটা ডাইরেক্ট হতে পারে, ইনডাইরেক্ট হতে পারে, আপনার ওকিউলার হতে পারে, আপনার একেবারে প্রাইমারি এভিডেন্স হতে পারে, অথবা এটা আপনার সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স হতে পারে, কোনো ধরনের কোনো লিঙ্ক আছে সেটাও এভিডেন্স আকারে আসতে পারে। বাট এই ধরনের কোনো এভিডেন্স আমরা এই মামলায় পাইনি। আইন কানুন দিয়ে আপনার যদি কোর্ট, এটা কোর্টের ডিসক্রিপশন, যদি কোর্ট কনভিন্স হয় যে না মামলা তার এগেনস্টেও প্রমাণ হয়নি, যদিও তার আপিল কোর্টের সামনে নাই, সেক্ষেত্রে অনেক দূর যেতে হবে এবং এটার আপনার যথেষ্ট আইনি ব্যাখ্যা, এটা আমি বললাম বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্টের যে সুপ্রিম কোর্ট, বিশেষ করে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট, পাকিস্তান সুপ্রিম কোর্ট, আমাদের সুপ্রিম কোর্ট, এগুলো দিয়ে যদি আমরা কোর্টকে কনভিন্স করতে পারি, সেটা ভবিতব্য। এটা একবারে আপনার বলা যায় না হবেই, আবার এটাও বলা যায় না যে হবে না।